তো আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসটা দেখবো অসাধারণ একটা ক্লাস হবে। তোমরা অনেকগুলা বিষয় আমরা জানতে পারবো, বইয়ের সাথে মিল রেখে পড়াবো। তো আমি একটু চেক করে নিই সব কিছু ঠিক আছে কিনা, যেহেতু আমি ক্লাসটা ইউটিউবের জন্য রেকর্ড করছি। তো আজকে আমাদের অনেকগুলো ম্যাথ করব, তবে থিওরিটা আগে আমরা দেখে নিই। ইউটিউবের জন্য রেকর্ড করছি। তো আজকে আমাদের অনেকগুলো ম্যাথ করব। ওকে, আমরা শুরু করি। তো আজকে দ্রাব্যতার উপর 3 নম্বর ক্লাস। আর এমনিতে আমাদের লেকচার নাম্বার 17। তাদের ছোট ছোট ক্লাসে আমরা কিন্তু টপিক ওয়াইজ অনেক ভালোভাবে সবগুলো কভার করার চেষ্টা করছি। তো লেকচার 17। তো আজকে আমরা পড়ব, গত ক্লাসে আমরা দ্রাব্যতার টাইপ 2 পর্যন্ত দেখেছি, এর মানে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। আজকে আমরা দেখব দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, আজকে আমাদের টপিকটা শুরু হচ্ছে কি বলতো, দ্রাব্যতার গুণফল। টাইপ 3, 4, 5 অর্থাৎ নেক্সট তিনটে টাইপ থেকে কিন্তু বোর্ড টাইপ 1, 2 থেকেও আসে। আমরা তো বিগত বছর বোর্ডের কোয়েশ্চেন দেখেছি। সেটা কি বলতো, 3, 4, 5 এগুলো খুব ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য। 3, 4, 5 খুব খুব ইম্পর্টেন্ট। কেমন বোর্ড পরীক্ষা এইটুক থেকে আসে। সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্ট এর লেখা হয় কি দিয়ে, কে এসপি। ঠিক আছে, কে এসপি দিয়ে। এসপি কেন দেখো তো, সলিবিলিটির এস, প্রোডাক্টের কি পি। গুণফল ইংলিশটা কি বলতো, প্রোডাক্ট। যেমন আমরা ফিজিক্সে শুনি ভেক্টর গুণন বা ভেক্টর গুণফল, ভেক্টর প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট। তো এবার দেখো সলিবিলিটি প্রোডাক্ট যে আছে, এটা সব রকমের যোগের জন্য খাটে না। ঠিক আছে, এটা সব রকমের যোগের জন্য খাটে না। এটা প্রযোজ্য হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য। এটাও প্রযোজ্য কার জন্য বলতো, ফর স্যাচুরেটেড সলিউশন, সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। এরপর কি, আয়নিক যৌগ। আয়নিক যৌগের মধ্যে আবার কারা, সব আয়নিক যৌগ না, কিছু আয়নিক যৌগ আছে যারা পুরোপুরি বিয়োজিত হয়, ওদের জন্য না। এটা হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য প্রযোজ্য। মৃদু বিশ্লেষের জন্য প্রযোজ্য। মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য প্রযোজ্য, সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। এরপর কার জন্য বলতো, সব আয়নিক যৌগের জন্য প্রযোজ্য না। কিছু আয়নিক যৌগ আছে যারা কি হয় বলতো, আমরা থিওরিটাতে বারবার জোর দিচ্ছি কিন্তু কেমন। এরপর আমরা ম্যাথ করবো। আগে থিওরিটা আমি দেখবো, হাজারি স্যারের বই এবং গুহ স্যারের বই, দুইটা বইয়ে কি বলেছে। মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য প্রযোজ্য, এর মধ্যে এক্সট্রাও আমি অনেক কিছু বলবো। এর মানে যেসব যৌগ হচ্ছে স্বল্প পরিমাণ বিয়োজিত হয় তাদের জন্য এটা কি বলতো, প্রযোজ্য। এরপর এটা কি দ্বারা কেএসপির মান পরিবর্তন করা যায়, শুধুমাত্র তাপমাত্রা দ্বারা। তাহলে তোমাকে যদি বলে সময়ের প্রভাব দ্বারা কি কেএসপি পরিবর্তিত হয়, হয় না। দ্রাব্যতা পরিবর্তন হয় বাট কেএসপি পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে এটা কার দ্বারা পরিবর্তন হয়, শুধুমাত্র তাপমাত্রা দ্বারা এর মান পরিবর্তন হয়। শুধুমাত্র তাপমাত্রা দ্বারা কেএসপি এর মান পরিবর্তন হয়। এর মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কেএসপি এর মান নির্দিষ্ট। ঠিক আছে, তাপমাত্রা যদি আমরা পরিবর্তন করি তখন কি হবে, কেএসপি মান পরিবর্তন হবে, আদারওয়াইজ পরিবর্তন হবে না। সময়ের প্রভাব দ্বারা কেএসপি পরিবর্তন হবে না। দ্রাব্যতা পরিবর্তিত হয় কিন্তু দ্রাব্যতার গুণফল পরিবর্তিত হয় না। দ্রাব্যতা সকল যৌগের জন্য প্রযোজ্য, এটা সকল যৌগের জন্য না, এটা শুধুমাত্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য যারা আছে, এর মানে আয়নিক যৌগের মধ্যে যারা স্বল্প আয়নিত হয় তাদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য এর মানে কি,
তড়িৎ বিশ্লেষ্য আমি একটু বলি, আয়নিক যৌগ। তড়িৎ বিশ্লেষ্য মানে কি, এরা আয়নিক যৌগ। আমরা ওই যে এসএসসিতে পড়েছিলাম তড়িৎ বিশ্লেষণে, এটা কি দিই, তড়িৎ বিশ্লেষ্য দিয়ে একটা তরল যোগ করি, তড়িৎ বিশ্লেষ্য। তো আমি একটু দেখাই, তড়িৎ বিশ্লেষ্য এরা হচ্ছে আয়নিক যৌগ, এরা হয় দুই রকমের। শুরুতে আমি বেসিক থিওরির কথাগুলো বলছি। তড়িৎ বিশ্লেষ্য এরা হয় কতটুকু বিয়োজিত হবে তার উপর ভিত্তি করে দুই রকমের। ঠিক আছে, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে কি বলতো, শক্তিশালী বা সবল। এটা হচ্ছে দুর্বল, আর একটা হচ্ছে কি সবল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এরা কি করে, জলীয় দ্রবণে সামান্য আয়নিত হয়, 1 থেকে 10% আয়নিত হয়। এরা কি করছে বলতো, জলীয় দ্রবণে স্বল্প পরিমাণ, ঠিক আছে, সামান্য আয়নিত হয়। তুমি এই ক্লাসগুলো যদি সুন্দর মতো করে ফেলো, তুমি দেখবা কলেজে বা বোর্ড পরীক্ষায় একদম মানে উড়াই ফেলতে পারবা, কোপাই উড়াই ফেলতে পারবা। বিষয়বস্তু হচ্ছে জলীয় দ্রবণে সামান্য আয়নিত হয়। আর এটা কি হয় বলতো, সামান্য আয়নিত হয় কেমন, 1 থেকে 10%। জলীয় দ্রবণে থেকে 100% আয়নিত হয়। ঠিক আছে, এই জিনিসটার কনসেপ্ট অনেকেই জানো না। তাহলে এটার এক্সাম্পল কি আছে, সিলভার ক্লোরাইড, lead chloride, Hg2Cl2, কেমন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অসংখ্য। এরকম কি বলতো, আমি ইটিসি দিয়ে রাখি, FeOH3, আয়রন হাইড্রোক্সাইড, এরকম অসংখ্য। এখানে কি আছে, HCl, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এরকম অসংখ্য। যেমন কোনো একটা নাইট্রেট লবণ, অসংখ্য। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কেএসপি আছে, নেই। সোডিয়াম ক্লোরাইডের কেএসপি আছে, না। তো আমাদের কেএসপি শুধুমাত্র কার জন্য, মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষণ। অনেকে দেখবে এটার ম্যাথ করে করে একদম উড়ে ফেলছে, কিন্তু এই সামান্য জিনিসটা জানে নাও। কেএসপি জিনিসটা সবার জন্য খাটবে না। যারা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য ওদের জন্য কেএসপি নেই। যারা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, মানে এগুলো কি বলতো, সবগুলা আয়নিক কম্পাউন্ড, সবগুলা কি বলতো, আয়নিক। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কি বলতো, আয়নিক। এর মানে এদের মধ্যে কি আছে, ক্যাটায়ন অ্যানায়ন। তো এরা কি হয়, খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়। 100টা দিলে ধরো 1 থেকে 10টা কি হচ্ছে, বিয়োজিত হচ্ছে, প্লাস মাইনাস বিভক্ত হচ্ছে পানির ভিতরে অ্যাকোয়াস। আর এখানে কি হচ্ছে, 70 থেকে 100% এরা কি হয়, আয়নিত হয়। এটুক সবাই একটু লিখে নিবা, কেমন, এটুক সবাই একটু লিখে নিবা। হয়েছে মনে হয়, ঠিক আছে, হয়েছে মনে হয়। ঠিক আছে, এরপরে যারা একটু স্লো ধীরে লিখো, এখানে পজ দিয়ে লিখে নিবা। হয়ে গেছে মনে হয়, আমি তোমাদের যথেষ্ট টাইম দিয়েছি। এবার দেখো আমি কিছু যৌগ লিখছি। ঠিক আছে, এবার দেখো আমি কিছু যৌগ লিখছি। এর আগে তোমাদেরকে একটা বিষয় একটু দেখিয়ে আনি। আচ্ছা, একটু পরেই দেখাই। দ্রাব্যতা আর দ্রাব্যতার আগে এটা একটু দেখিয়ে আনি, তাহলে তোমাদের জন্য আরো বুঝতে ইজি হবে। ধরো সিলভার ক্লোরাইড, এ কি হয়, স্বল্প দ্রব্য একটা লবণ, স্বল্প দ্রব্য একটা লবণ, স্বল্প আয়নিত হয়, আয়নিক যৌগ, কিন্তু কি হয়,
মৃদু তড়িৎ বিশ্লেষণ। তাহলে এখানে আমি দিলাম সিলভার প্লাস আর সিএল মাইনাস। আমার লেখা কি ঠিক হয়েছে না? ভুল ভুল। এখানে লিখতে হবে এটা সলিড, এগুলো লিখতে হবে এটা কি বলতো অ্যাকোয়াস, এরপর কি অ্যাকোয়াস। ঠিক আছে, অ্যাকোয়াস। তোমাদেরকে আমি একটা জিনিস বলেছি, ফার্স্টে কি হয় বলতো, ক্যালাস ভাঙে, এরপর কি হয়, হাইড্রেশন হয়, পানি এসে জড়িয়ে ধরে, হাইড্রেশন হয়। ঠিক আছে, অ্যাকোয়াস অ্যাকোয়াস। এরপর পাশাপাশি আরেকটা বিক্রিয়া লিখছি, একটু দেখো। ধরো লিখলাম হচ্ছে PbCl2। এবার দেখো আরেকটা যোগ আমি ধরো লিখছি, এখানে কি দিলাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আমার লেখা কি ঠিক আছে? ঠিক আছে। এখানে কি একটা দিলে ঠিক হতো না, এটা কি দিতে হবে, উভমুখী চিহ্ন দিতে হবে। হাতে লিখলে রিভার্সিবল এরকম করে দিবে। ঠিক আছে, উভমুখী চিহ্ন দিবা। ঠিক না? ভুল ভুল। আইনিত হয়েছে কই বলতো, জলীয় দ্রবণ অ্যাকোয়াস। এটা কি সলিড। ঠিক আছে, এটা কি সলিড। তাহলে এবার একটু দেখো, কেএসপি সমান কি লিখবো? কেএসপি সমান লিখবো হচ্ছে, এখানে কি কি আয়ন আছে, সিলভার প্লাস আর সিএল। মানে সিলভার প্লাস কয়টা আছে? একটা। তাহলে সিলভার প্লাসকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এর মানে সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু কি সিএল মাইনাসের ঘনমাত্রা। তাহলে ওর কেএসপি বলছে কি বলতো, কোনো স্বল্পদ্রাব্য লবণের নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্পদ্রাব্য লবণের আয়নসমূহের ঘনমাত্রার উপযুক্ত ঘাতসহ গুণফলকে কেএসপি বলে। বুঝি নেই? দেখো এটার কেএসপি সমান কি লিখছি, এখানে ক্যাটায়ন কে আছে, Pb2+। তাহলে Pb2+ এর ঘনমাত্রা ইন্টু কি সিএল মাইনাস। সিএল মাইনাসের ঘনমাত্রা কয়টা, সিএল মাইনাস কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা থাকলে সিএল মাইনাস ইন্টু সিএল মাইনাস, এর মানে সিএল মাইনাসের স্কয়ার। এই জিনিসটা আসে ভরক্রিয়ার সূত্র থেকে, যেটা আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পাবো। রাসায়নিক পরিবর্তনের প্লেলিস্টও আশা করি আমাদের ইউটিউবে তোমরা হচ্ছে দ্রুত পেয়ে যাবে। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তনের প্লেলিস্টও পেয়ে যাবে। তোমাদেরকে এই প্লেলিস্টটা আমার দেওয়ার ইচ্ছা আছে অনেক বেশি, কারণ এই চ্যাপ্টারে অনেক কিছু জানার আছে। বিশাল একটা চ্যাপ্টার, সুন্দর মতো দেখবা আমি কি অসাধারণভাবে জিনিসগুলো তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করব। তাহলে অ্যালুমিনিয়াম 3+, তাহলে এখানে কি হবে বলো তো, OH মাইনাস কয়টা আছে? তিনটা। OH মাইনাস ইন্টু OH মাইনাস ইন্টু OH মাইনাস, তাহলে OH মাইনাসের কিউব। তো দ্রাব্যতার গুণফলের যখন সংজ্ঞা আসে, আমরা কি বলি, কোনো স্বল্পদ্রাব্য লবণের, কোনো স্বল্পদ্রাব্য লবণ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্পদ্রাব্য লবণে সম্পৃক্ত দ্রবণে আয়নসমূহের ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ, এর মানে ঘাত যেটা দেয়ার ওইটা তোমাকে দিতে হবে। ঘাত সহ গুণফলকে কি বলা হচ্ছে, গুণফলকে কি বলা হচ্ছে, কেএসপি বা দ্রাব্যতার গুণফল। আমি আগে আরেকটা লিখি, কেমন? আমি আগে এগুলো সবাই লিখে নিয়েছে মনে হয়, উদাহরণগুলো সবাই বুঝছো। থার্ড ব্র্যাকেটে লিখা মানে কি, মুখে বলো। থার্ড ব্র্যাকেটের এটা লিখা মানে হচ্ছে শুধু সিলভার প্লাস আয়ন। থার্ড ব্র্যাকেটের ভিতর সিলভার প্লাস লিখা, এর মানে হচ্ছে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা। কেমন? বাসে সবাই একটু মুখে বলো তো, এটার মানে হচ্ছে সিএল মাইনাসের পাশে থার্ড ব্র্যাকেট, এর মানে কি সিএল মাইনাস আয়নের ঘনমাত্রা। Pb2+ আয়নের ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ Pb2+ আয়ন, কনসেন্ট্রেশন অফ সিএল মাইনাস। ঠিক আছে, সিএল মাইনাস আয়নের ঘনমাত্রা। অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা। OH মাইনাস আয়নের কি বলতো, ঘনমাত্রা। কেমন? OH মাইনাসের কি বলতো, ঘনমাত্রা। বুঝতে পারছো মনে হয়? ধরো এটার ভিতরে x দিয়ে দিলাম, তাহলে কি হবে, x এর ঘনমাত্রা। এখানের ভিতরে তোমাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে তুমি দিয়ে দিলাম, তাহলে তুমি এর ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেটের ভিতরে বুয়েট দিয়ে দিলাম, এর মানে কি, বুয়েটের ঘনমাত্রা। এর ভিতর যে কোনো কিছু দিয়ে দাও, তাহলে যে কোনো কিছু এর ঘনমাত্রা। তাহলে এবার দেখো আমি আরো কয়েকটা এক্সাম্পল পড়াই তোমাদের। যেমন আমরা কি দিতে পারি, ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, ফসফেট আমরা জানি কি হয়, ইনসলিউবল। তাহলে এখানে ক্যালসিয়াম 2+, ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়াম 2+, আর আয়ন হচ্ছে ফসফেট। ক্যালসিয়াম 2+ আছে তিনটা, ওর গায়ের ভিতর কয়টা অংশ, ক্যালসিয়ামের তিনটা। ফসফেট কয়টা আছে বলো তো, ওর গায়ের ভিতর দুইটা। ঠিক আছে, এটাকে কি দিলাম, সলিড। তাহলে আমরা কি লিখতে পারি, কেএসপি সমান, কেএসপি সমান দেখো ক্যালসিয়াম 2+ কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। কয়টা আছে, দুইটা। ঠিক আছে, ফার্স্ট 2 মাইনাস কয়টা আছে, দুইটা।
এরপর ধরো তোমাকে পরীক্ষার হলে দিয়ে দিল হচ্ছে কি, যে কোনো কিছু একটা দিয়ে দিল, ধরো মানে যে কোনো উদাহরণে দিতে পারি, আসলে আমাদের সবগুলো উদাহরণ মোটামুটি এসে গেছে। ঠিক আছে, যেমন ধরো তোমাকে দিয়ে দিল হচ্ছে ক্যালসিয়াম ফ্লুরাইড। তাহলে এখানে দেবো সলিড, এর মধ্যে ক্যালসিয়াম 2+ পাবো, আর হচ্ছে কি বলতো 2F। তাহলে এখানে কি হয়ে যাবে, KSP সমান ক্যালসিয়াম 2+ একটা F মাইনাস কয়টা, দুইটা, তাহলে F মাইনাস ইন্টু F মাইনাস F মাইনাসের স্কোয়ার। ঠিক আছে, F মাইনাসের স্কোয়ার। ধরো দিয়ে দিল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, খুব পরিচিত উদাহরণ তাই না, বা কপার কার্বনেট। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ক্যালসিয়াম 2+ প্লাস CO3 2-। তো আশা করি বুঝতে পারছো এটুকু। ঠিক আছে, এবার সবাই একটু লিখো তো দ্রাব্যতার গুণফল কি। ঠিক আছে, এবার সবাই একটু লিখো দ্রাব্যতার গুণফল কি। এটুকু হয়েছে মনে হয় সবার, এটুকু লিখার পর একটু লিখো দ্রাব্যতার গুণফল কি। ক নম্বরের কোয়েশ্চেন আসবে, দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল কি। ঠিক আছে, তাহলে লিখো তো নির্দিষ্ট তাপমাত্রায়, প্রত্যেকটা শব্দ লেখার পর আমি আর বলে দিচ্ছি, নির্দিষ্ট তাপমাত্রায় কোন মৃদুতড়িৎ বিশ্লেষে সম্পৃক্ত দ্রবণে তড়িৎ বিশ্লেষের সম্পৃক্ত দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় কোন মৃদুতড়িৎ বিশ্লেষের কোন দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে আয়নসমূহের ঘনমাত্রার সমূহের আয়নসমূহের ঘনমাত্রার ঠিক আছে, তাহলে মৃদুতড়িৎ বিশ্লেষণ সম্পৃক্ত দ্রবণে আয়নসমূহের ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ আয়নসমূহের ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ। ঠিক আছে, আয়নসমূহের ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ, এটা লিখতে হবে, গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। ঠিক আছে, এটুকু একটু লিখো, আমি যেভাবে লিখেছি সংখ্যাটা এভাবে বলতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে, কারণ দ্রাব্যতার গুণফল সবার জন্য না, কোনো মৃদুতড়িৎ বিশ্লেষের সবার জন্য না, শুধু মৃদুতড়িৎ বিশ্লেষের কোন দ্রবণ, সম্পৃক্ত দ্রবণে। বিষয়টা কি, আয়নসমূহের যে ঘনমাত্রা আছে এদের উপযুক্ত ঘাত সহ যে গুণফল, এর মানে কখনো 2 কখনো 3 এটা দিতে হবে। আয়নসমূহের ঘনমাত্রার গুণফলকে বললে হবে না, আয়নসমূহের ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। ঘাত সহ গুণফল যেটা, ওইটাকে বলা হচ্ছে দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, যে গুণফলটা এটাকে বলছি কি, দ্রাব্যতার গুণফল।
ওকে, এবার ধরো তোমাকে একটা খ নাম্বার, এটা আসবে ক নাম্বারের কোয়েশ্চেন। এবার ধরো একটা খ নাম্বার কোয়েশ্চেন দিল, খ নাম্বার কোয়েশ্চেনে ধরো দিলে, এটা আসবে খ নাম্বার কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা দেখো, 25°C তাপমাত্রায় আগে আমরা ক খ নাম্বার কোয়েশ্চেনগুলো একটু গুছিয়ে যাই। সিলভার ক্লোরাইডের কেএসপি 1.8 × 10⁻10 বলতে কি বুঝাই? বলতে কি বুঝাই ব্যাখ্যা করো, বা ডিরেক্টলি দিবে এত বলতে কি বুঝাই। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? দেখো, এটার অ্যান্সার লেখার আগে, যেহেতু খ নাম্বারের কোয়েশ্চেন 2 নাম্বার, তাহলে তুমি লিখবো হচ্ছে সংশ্লিষ্ট বিক্রিয়া। বোর্ড পরীক্ষায় লিখবে কি? সংশ্লিষ্ট বিক্রিয়া। বোর্ড পরীক্ষায় প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, বা কলেজ পরীক্ষায় সংশ্লিষ্ট বিক্রিয়া। তাহলে লিখে এখানে দিবা কি? সিলভার ক্লোরাইড। এটা কি? সলিড। এরপর লিখবা হচ্ছে সুতরাং দ্রাব্যতার গুণফল কেএসপি সমান হবে সিলভেট প্লাস ইন্টু সিএল মাইনাস। তাহলে বলবো হচ্ছে 25°C তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের কেএসপি এত বলতে বুঝাই তো বলতে বুঝাই বুঝাই 25°C তাপমাত্রায় বা এই তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে, কোন দ্রবণ? বা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে, ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলেই তো ওর কেএসপি আছে। কোন দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে। এই তাপমাত্রায় ওর কি দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে সিলভার প্লাস এবং সিএল মাইনাস আয়নের ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফল, ঘাত সহ, এখানে যেমন ঘাত কত আছে 1 ঘাত সহ গুণফলের সর্বোচ্চ মান। এর মানে এরা এর বেশি থাকতে পারে না। অর্থাৎ পানির মধ্যে সিলভার প্লাসও ঘুরছে, সিএল মাইনাসও ঘুরছে। কতটুকু ঘুরছে? এরা সর্বোচ্চ দুইজন ঘুরতে পারে হচ্ছে কতটুকু? 1.8 × 10⁻10। এর মানে যেটা ঘুরছে ওটাকে গুণ করলে আমরা সর্বোচ্চ মান পাবো হচ্ছে কত? এত। সেই জন্য বলা হচ্ছে সর্বোচ্চ মান। এই মানটাকে অনেক বড় নাকি অনেক ছোট? অনেক ছোট। 0.000000018, মানে 9টা জিরো এরপর কত? 18। সর্বোচ্চ মান হচ্ছে, এর মানে কি দুইজন থাকতে পারে, খুব কম। এর কারণ তোমাদেরকে আমি বলেছিলাম সিলভার প্লাস সিএল মাইনাসের সাথে দেখা হলে শুয়ে পড়ে, তাই না? এর মানে কি করে ফেলে? অদক্ষেপ গঠন করে ফেলে, সলিড গঠন করে ফেলে। তাহলে এরা পানির ভিতর ঘুরছে অনেক কম। দুইজনের ঘনমাত্রা সর্বোচ্চ মান হচ্ছে 1.8 10⁻10। তোমরা বুঝছো মনে হয়। তাহলে তোমাদের বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় সিলভার, এত তাপমাত্রা, ওই তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে সিলভার প্লাস এবং সিএল মাইনাস আয়নের ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফলে প্রথমে এটা লিখতে হবে। এটা তুমি একটা খ নাম্বার ডিরেক্ট উত্তর লিখে দেওয়া যাবে না। খ নাম্বারে একটু প্রেজেন্টেশনটা জরুরি। এর মানে এটা দেখালে এটা এর মানে স্পষ্ট হয়ে গেল। স্যারের চোখের সামনে তুমি স্পষ্ট বুঝলে এটা এবং এটা ঘনমাত্রা গুণফলের কথা বলছো। আয়নের ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফলের সর্বোচ্চ মান হচ্ছে এত। এর মানে এর বেশি থাকতে পারবে না। সর্বোচ্চ ওরা এই তাপমাত্রায় থাকতে পারবে এত। তাপমাত্রা বাড়ালে বা কমালে তখন বেশি থাকতে পারবে। আর এটা মাস্ট বি কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। কেএসপি মাস্ট বি ফর স্যাচুরেটেড সলিউশন। কেএসপিকে আমরা ডিফাইন করেছি কার জন্য? সংজ্ঞায়িত করেছি সম্পৃক্ত দ্রবণের জন্য বা স্যাচুরেটেড সলিউশনের জন্য। সবাই লিখেছো? ঠিক আছে, সবাই এটুকু একটু লিখে নাও। ওকে,
এবার কেএসপি কে আমি আরেকভাবে প্রকাশ করব। কেএসপি কে আমি প্রকাশ করব ইন টার্মস অফ এস। কেএসপি কে এখন আমি প্রকাশ করব কিভাবে বলো তো? এস এর সাহায্যে। কেএসপি কে প্রকাশ কার সাহায্যে? এস এর সাহায্যে। এর আগে প্রকাশ করেছি ঘনমাত্রার সাহায্যে। দেখো আমি ধরো সিলভার ক্লোরাইড নিলাম, ঠিক আছে? তাহলে তোমার জন্য একদম সহজ, আমি দেখাচ্ছি জিনিসটা। সিলভার ক্লোরাইড নিলাম, এটা একটা কি বলতো? আয়নিক যৌগ। এরপর আমি সেকেন্ড উদাহরণ নিলাম ধরো লেড ক্লোরাইড। এরপর আমি ধরো থার্ড এক্সাম্পল নিলাম কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এরপর ধরো আমি আরেকটা এক্সাম্পল নিলাম, এটা কি? একটা এক্সাম্পল নিলাম, আর একটা এক্সাম্পল কি নেওয়া যায়? যেমন ধরো নিলাম হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে? ক্যালসিয়াম ফসফেট। তাহলে এবার দেখো আয়নিক যৌগের মধ্যে কয়টা অংশ? দুইটা অংশ। আয়নিক যৌগ যেহেতু বলছি এর মধ্যে কয়টা অংশ? দুইটা অংশ, একটা ক্যাটায়ন একটা কি অ্যানায়ন। একটা ক্যাটায়ন, এখানে অ্যানায়ন কয়টা আছে? 2Cl মাইনাস। Cl মাইনাস কয়টা আছে? দুইটা। Pb2 প্লাস। এখানে ক্যাটায়ন কি? অ্যালুমিনিয়াম 3 প্লাস একটা। অ্যানায়ন OH মাইনাস কয়টা আছে বলো তো? তিনটা। ক্যাটায়ন এখানে কি আছে? ক্যালসিয়াম 2 প্লাস কয়টা আছে? তিনটা। অ্যানায়ন কি আছে বলো তো? ফসফেট 3 মাইনাস কয়টা আছে? দুইটা। কয়টা আছে? দুইটা। তাহলে কেএসপি সমান কি করবা দেখো, তোমাদেরকে আমি এই ট্রিক্সটাও দুইতে শিখাবো। দেখো দুইটার জন্য দিয়ে দিবা দুইটা এস, এর জন্য দিলে একটা এস। এস মানে কি? দ্রাব্যতা। এটার জন্য একটা এস। এর সংখ্যা কত? এক, সামনে এক উপরে এক। সিএল মাইনাসের সংখ্যা কত? এক, সামনে এক উপরে এক। তাহলে এখানে কি হয় বলতো? এস ইন্টু এস। এর মানে কেএসপি সমান হয় কি? এস স্কয়ার। এরপর দেখো তো এটার জন্য এটা করলে আরো সহজে বুঝে যাবে। এবার দেখো কয়টা এস দিবা বলতো? আয়নিক যৌগ, একটা ক্যাটায়ন একটা কি? অ্যানায়ন। দুইটার জন্য দিলাম দুইটা এস। তাহলে এটার সংখ্যা কত? এক। তাহলে সামনে এক উপরে এক। এটার সংখ্যা কত? দুই। সামনে দুই উপরে কি? দুই। ঠিক আছে? এটার সংখ্যা কত? এক। সামনে এক দিলাম উপরে এক দিলাম। এটার সংখ্যা দুই। সামনে দুই উপরে দুই। দুইটার জন্য দুইটা এস দিবা। তাহলে এটা কত? এস ইন্টু 4 এস স্কয়ার। তাহলে কি হয়? কেএসপি সমান 4s কিউব। দেখো এটার জন্য কি হয়? এটার জন্য একটা এস দিবে, এটার জন্য একটা এস দিবে। এটার সংখ্যা কত? অ্যালুমিনিয়াম 3 প্লাস একটা, সামনে এক উপরে এক। এটার সংখ্যা কত? 3। সামনে 3 উপরে 3। তাহলে এস ইন্টু কি হবে? 27s কিউব। 27s টু দি পাওয়ার 4। কেমন? 27s টু দি পাওয়ার 4। এটা দেখো কেএসপি সমান, তাহলে এখানে কি আছে? ক্যাটায়নের জন্য একটা এস দিবে, অ্যানায়নের জন্য একটা এস। তাহলে এটার জন্য একটা এস, এটার জন্য একটা এস। তাহলে সামনে 3 উপরে 3। এটা সংখ্যা 3টা, এটা সংখ্যা 2টা। সামনে 2 উপরে 2। s to the power 108, s to the power কি বলতো? 5। ঠিক আছে? হয়েছে মনে হয়। এবার দেখো আমি তোমাদের আর কয়েকটা টেস্ট করাই, আর কয়েকটা টেস্ট দিই। হয়েছে দেখো, একদম ইজি। এটা আরেকটা নিয়ম আমি তোমাদের শেখাবো। ধরো তোমাকে দিল হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পড়িয়েছি, তাই না? ধরো তোমাকে দিল হচ্ছে FeOH2, তাহলে তুমি পারবা। এরপর তোমাকে দিলে একটা উল্টাপাল্টা যৌগ Hg2Cl2, ঠিক আছে? এরপর তোমাকে দিল ধরো MxNY, তাহলে দেখো তো এটার কেএসপি কত হবে? কেএসপি হবে দুইটার জন্য কি দিলাম? দুইটা এস দিলাম। এটার Fe এর সংখ্যা কত? এটা ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। Fe এর সংখ্যা কত? এক। সামনে এক উপরে এক। এটার সংখ্যা কত? 2। সামনে 2 উপরে 2। তাহলে কি হবে? s ইনটু, মুখে বলো, তোমরা লিখতে পারছো না এটা? দেখো তো কি হবে? 4s কিউব। এবার দেখো এইটা কেএসপি সমান কি হবে? দুইটার জন্য কি দিয়ে দিলাম? দুইটা এস। এটা একটা এস, এটা একটা এস। এটার সংখ্যা কয়টা? দুইটা। ওটার সংখ্যাও দুইটা। তাহলে সামনে 2 উপরে 2। এটাও সামনে 2 উপরে 2। তাহলে কি হবে বলতো? 4s স্কয়ার ইনটু 4s স্কয়ার। তাহলে কত হবে? 16s টু দি পাওয়ার 4। এটা ম্যাক্সিমামে লিখে আমাদের অনেকগুলো দেখবা গাইড বইও এটা আছে, কিন্তু এটা এরকম হবে না। এটা হবে কি? এটা হবে কি একটু দেখো, এটা সঠিক হচ্ছে কোনটা? এটার সংখ্যা হচ্ছে পুরোটা মিলে একটা, Hg2 পুরোটা মিলে একটা, সামনে এক উপরে এক। এটার সংখ্যা হচ্ছে দুইটা, সামনে 2 উপরে 2। তাহলে কি হবে? s ইনটু, এটা হচ্ছে আমাদের দেখবা পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু এই কোয়েশ্চেনটা আসছে অলরেডি, বিগত বছর আসছে। তাহলে s ইনটু কি হবে? 4s স্কয়ার। s ইনটু কি হবে?
এটা প্রতিষ্ঠিত কোয়েশ্চেন ওদের এখানে। কেন, এর কারণটা আমি একটু দেখি। দেখো এর কারণ হচ্ছে এটা যখন ভাঙে এখানে 2Hg প্লাস হয় না, ঠিক আছে, এখানে কি হয় না, 2Hg প্লাস হয় না, এটা হয় না, এটা প্লাস 2Cl মাইনাস হলে তো এরকমই হতো, কোনো সমস্যা নেই। এখানে এটা না হয় এটা কি হয় বলতো, দুইটা Hg প্লাস যে আছে এগুলো মিলে একটা হয়ে যায় Hg2 প্লাস, অর্থাৎ Hg প্লাস Hg প্লাস একটা হিসেবে কাজ করে, এটাকে বলা হয় পলিঅ্যাটমিক আয়ন। এর মানে এই আয়নটার ভিতর পলিঅ্যাটম আছে, একের বেশি অ্যাটম আছে। এই যে দেখো Hg2 প্লাস, এর মানে পুরোটা মিলে কি হয়, একটা। তাহলে Hg2 প্লাস আছে কয়টা, একটা, সেই জন্য সামনে এক উপরে এক। Cl মাইনাস আছে কয়টা, দুইটা, সামনে দুই উপরে দুই। ঠিক আছে, বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যাকোয়াস অ্যাকোয়াস। এবার দেখো mxny এর কেএসপি তোমাকে বের করতে হবে, তাহলে দেখি বলো তো mxny এর কেএসপি কি, mxny এর কেএসপি কি হবে। তো ইউটিউবে যারা ক্লাস করছো এটা কমেন্টে জানাবা, তাহলে দেখবো হচ্ছে তোমার পড়ার ফ্লো আরও ভালো আছে। এটা দেখি, এটা বলতে পারবা, নিচে একটু ট্রাই করো, পারবা। তাহলে একটা ক্যাটায়ন, একটা কি অ্যানায়ন, অনেকে m⁴x m⁴y বানিয়ে দেবো, ঠিক আছে না। একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে কি অ্যানায়ন, আমরা জানি না, দুইটা হচ্ছে দুই জিনিস। তাহলে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, এটার জন্য একটা s দিব, এটার জন্য একটা কি দিব, s দিব। এটার সংখ্যা কত, x, সামনে x উপরে x, এটার সংখ্যা কত, y, সামনে y উপরে y। তাহলে কি হবে, x টু দি পাওয়ার x, s টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার y। তাহলে কি হবে, x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার কি হবে, x প্লাস y। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখলাম, দেখো তোমাদেরকে আমি ভিন্নভাবে শিখাচ্ছি, দেখো ভিন্নভাবে শিখাচ্ছি, ঠিক আছে। এটার সংখ্যা কত, এক, এটার সংখ্যা কত, এক, তাহলে কেএসপি সমান হবে 1 টু দি পাওয়ার 1 ইন্টু 1 টু দি পাওয়ার 1, এটার সংখ্যা একটা, সেজন্য 1 টু দি পাওয়ার 1 ইন্টু 1 টু দি পাওয়ার 1, s টু দি পাওয়ার 1 প্লাস 1। এর মানে কি হয় বলো তো, s স্কয়ার। এর মানে কি হয়, s স্কয়ার। বুঝো নাই, যেমন ধরো এটা কি শিখাচ্ছে, এটা s এর উপরে দেখো, s এর উপর পাওয়ার কত আসছে, এটা 2, কেন, এটার সংখ্যা 1, এটার সংখ্যা 1, 1 প্লাস 1, এটা একটা, এটা দুইটা, তাহলে কি হবে 1 প্লাস 2, এর মানে কত হবে 3। অনেক সময় এমসিকিউ অপশন দেখলে বুঝে যাও, এটা 1, এটা কয়টা, 3টা, তাহলে s এর উপর পাওয়ার কত আসবে, s টু দি পাওয়ার 1 প্লাস 3, এটা 3, এটা কত, 2টা, তাহলে কত হবে বলতো, s এর উপর 2 প্লাস 3, এর মানে কত হবে 5। তাহলে এটা দেখো তো, একটা, এটা কয়টা, 2টা, তাহলে 1 প্লাস 3 s এর উপর, তাহলে কত আসবে 3। যেমন এটার ক্ষেত্রে এটা পুরোটা মিলে একটা, এটা হয় 2টা, তাহলে 1 প্লাস 3, এর মানে কত আসবে 4s কিউব। এখানে দেখো তো s এর উপর কত আসবে, এটা x, এটা কত y, s টু দি পাওয়ার x প্লাস y। তাহলে এবার দেখো এটা আসছে কি s স্কয়ার, এটা কি আসবে 1, 1 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু কি s টু দি পাওয়ার 1 প্লাস 2, 4s কিউব। ঠিক আছে, এবার দেখো তো এটার জন্য বুঝো নাই, দেখো এটা হচ্ছে 1, তাহলে 1-এর উপর 1, আগেরটাও সহজ তাই না, আগেরটা, এটা জাস্ট আমি তোমাদের দেখাই রাখলাম, তাতে যাতে তুমি সব নিয়মই তোমার মাথায় থাকে আর কি, তুমি অন্য কাউকে বুঝাতে গেলে যাতে দেখাতে পারো। তাহলে s এর উপর কত হবে 1 প্লাস 3, তাহলে এটা কত হবে 27 s টু দি পাওয়ার 4। 27 কি হবে বলো তো, s টু দি পাওয়ার 4। তাহলে এটা কি 3-এর উপর 3 ইন্টু 2-এর উপর 2, মানে বুঝো নাই, এটা হচ্ছে 2টা, হচ্ছে কি 3টা, তাহলে 3-এর উপর 3, 2-এর উপর, তাহলে s টু দি পাওয়ার কত, 2 প্লাস 3, ছোটদের জন্য ভেঙে ভেঙে দেখালাম। তাহলে 27 গুণ 4 s টু দি পাওয়ার 5, এর মানে কত 108 s টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমি বইয়ে যাব, বাট বইয়ে যাওয়ার আগে তোমাদের আরেকটা বিষয় একটু দেখিয়ে আনি, প্রকৃতপক্ষে হিসাবটা কীরকম হয়। ধরো এটা হচ্ছে কি সিলভার ক্লোরাইড, এরপর আমি বই একটু দেখিয়ে দেন আমি কিসে চলে যাব, ম্যাথে চলে যাব। Cl মাইনাস, এটা হচ্ছে অ্যাকোয়াস, এটা হচ্ছে কি বলতো সলিড, ঠিক আছে। এবার দেখো আমি একটা টার্ম লিখছি, এটাকে বলা হয় সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। ধ্রুবক কে সমান, ঠিক আছে, আমরা এসএসসিতে এখনো এটা পড়িনি, তো যারা 26 ব্যাচে ক্লাস করছো তারা এটা বুঝতে পারবে, এটা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আছে। 27 ব্যাচের সবাই রাসায়নিক পরিবর্তন ক্লাস করে যদি এটা দেখো তাহলে এটা বুঝবা, আর শুরুতে হলে এটা রাসায়নিক
পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে ওইখানে এই কনসেপ্টটা পাবা, ঠিক আছে, একদম সহজ একটা বিষয়। তো দেখবা সাম্য ধ্রুবক কে সমান আমরা কি লিখছি, প্রোডাক্টের ঘনমাত্রা, প্রোডাক্ট মানে কি এটা, আর এটা মানে কি রিয়েক্ট্যান্ট, তাহলে সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু সিএল মাইনাসের ঘনমাত্রা ডিভাইড রিয়েক্ট্যান্টের ঘনমাত্রা, মানে রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেট, বিক্রিয়কের ঘনমাত্রা সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড কি আছে, সলিড। আমরা ওই চ্যাপ্টারে দেখবা সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা কি ধরে নিই, 1 ধরে নিই, এটা কনস্ট্যান্ট। এর কারণ যেটা দ্রবীভূত হওয়ার এটা দ্রবীভূত, বাকি প্রসেসে এটা কি হচ্ছে বলতো, ওর অ্যামাউন্টটা কি আছে বলতো, ঘনমাত্রার পরিবর্তন কি আছে, শূন্য, ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেজন্য আমরা ওর ঘনমাত্রা কি ধরে নিই, কনস্ট্যান্ট ধরে নিই। তাহলে আমরা কি লিখি বলতো, এটাকে, এটাও কনস্ট্যান্ট, এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় কনস্ট্যান্ট, এটাও কি আছে, সলিড। সলিডকে দেখবো আমরা ইকুয়েশনেই লিখি না, ধ্রুবক হিসেবে। তো কে এর সাথে যদি এটা গুণ করে দিই, এটা কোন অবস্থায় আছে, সলিড, আর এগুলো আছে অ্যাকুয়াস, এটা আছে সলিড। তো এটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাই, টু সিএল মাইনাস। তো এটাকে আমরা লিখছি কি, কেএসপি। তাহলে কেএসপি সমান আমরা কিসে লিখছি, ঘনমাত্রার সাপেক্ষে, ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, এত। এবার দেখো এটা যদি এস পরিমাণ, ধরো কোনো পানিতে মিশিয়েছো, কোনো পানিতে মিশিয়েছো, এখানে আসতে হচ্ছে ওয়াটার, এখানে ধরো সিলভার ক্লোরাইড মিশিয়েছো, তাহলে সিলভার ক্লোরাইড ম্যাক্সিমাম আমাদের কি হয়ে যায়, সলিড হিসেবে ও এখানে আছে। এখানে ওর কি আছে বলতো, সলিডের অ্যামাউন্টটা হচ্ছে এখানে পড়ে আছে, কিছু সিলভার প্লাস এবং সিএল মাইনাস কি করছে, পানির মধ্যে ঘুরছে। তো এটা হচ্ছে যেটা পানির মধ্যে আছে, আর এই সলিডটা বোঝাচ্ছে এটা দুইটা সাম্য অবস্থায় আছে, এর মানে এটার অ্যামাউন্টটা কি আছে বলতো, এই প্রসেসে ফিক্সড আছে, ঠিক আছে, মানে এটার আর কোনো বিশেষ পরিবর্তন হচ্ছে না। তাহলে এবার দেখো পুরা সিলভার ক্লোরাইড যদি একটা ভাঙতো, এটা পেতাম একটা, এটা পেতাম একটা, 10টা ভাঙলে এটা পেতাম 10টা, এটা পেতাম 10টা, এটা ধরো এস পরিমাণ দ্রবীভূত হয়েছে, এটা দ্রাব্যতা কত ধরে নিলাম এস, এর মানে সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়েছে কি পরিমাণ, এস পরিমাণ, তাহলে এটা হবে এস, এটা হবে কি এস। তাহলে দেখো তো সিলভার প্লাসের পরিমাণ কত, এস, এটাও কত, এস। তাহলে আমরা কি এসপি সমান আবার কি লিখতে পারি, এস ইন্টু কি এস, এর মানে এস স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কেএসপি কে আমরা লিখেছি আয়নের ঘনমাত্রার সাপেক্ষে, আমাদের দুইটাই লেখা লাগবে, আর আমরা দুইটাই শিখেছি বিভিন্ন বিক্রিয়া কিভাবে করতে হয়। এখানে আমরা দেখেছি হচ্ছে কি বলতো, এস এর সাহায্যে, দ্রাব্যতার সাহায্যে, আর এটা হচ্ছে কি আয়ন সমূহের ঘনমাত্রার সাহায্যে আমরা কেএসপি কে লিখেছি। এটুকু হয়েছে মনে হয় সবার, কেমন, একটু একটু লিখে নাও। আর এখানে একটা পাশে সাইড নোট দিবে, এটা হচ্ছে কি সলিডের ঘনমাত্রা, ঘনমাত্রা কি বলতো, ধ্রুবতাকে, ঠিক আছে, ধ্রুবতাকে, এটা আমরা কি ধরে নিই, ইউনিটি, এর মানে এক ধরে নিই। এর কারণে এটা 1 মাইনাস এস গেলে এটা শুরুতে যে ঘনমাত্রা আছে ওইটা হচ্ছে খুব সামান্য পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়নি বললেই চলে। তাহলে অ্যাপ্রক্সিমেট কি আছে, 1ই আছে, কঠিন বস্তুর ঘনমাত্রা ধ্রুব। ওকে, এবার আমি একটু দেখিয়ে আনি হাজারি স্যার বা গুহ স্যার তোমাদেরকে কি বলছেন। হাজারি স্যার আমি একটু গেলাম, দেখো দ্রাব্যতার গুণফল টপিকটার মধ্যে আসলাম, তোমরাও বই খুলবা, বইয়ে মার্ক করে করে আগাবা। দ্রাব্যতার গুণফল, তাহলে বলছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য ব্যতীত অন্য পদার্থের তড়িৎ বিশ্লেষের বিয়োজনের ক্ষেত্রে ভরক্রিয়া সূত্র, অর্থাৎ আমরা যে কে এর ইকুয়েশনটা লিখেছি এটা কই থেকে আসছে, এটা আসছে ভরক্রিয়া সূত্র থেকে। দুইজন নরওয়েজিয়ান কেমিস্ট, ঠিক আছে, গুলবার কারভাগে হচ্ছে এই সূত্রটা দিয়েছে। কেমন এই সূত্রটা দিয়েছে, এটা আমরা পড়বো কি বলতো, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে ভরক্রিয়া সূত্র। এটা কোন জায়গায় পড়বো, বলছে ভরক্রিয়া সূত্রটি প্রযোজ্য হয় না মৃদু তড়িৎ বিশ্লেষ্য ব্যতীত স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য ব্যতীত বলছি, মৃদু তড়িৎ বিশ্লেষে স্বল্প দ্রবণীয় লবণে, এর মানে যারা হচ্ছে স্বল্প দ্রবণীয় ক্ষেত্রে অসীম লঘু দ্রবণে তার যথেষ্ট সঠিকভাবে প্রযোজ্য হয়। যেমন সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এর বিয়োজনকে নিম্নরূপে লেখা যায়, সলিড, এখান থেকে ফাইনালি কিসে এসে গেছে বলতো, অ্যাকুয়াসে এসে গেছে। যখন একদম দ্রবীভূত আয়নে বিশ্লিষ্ট হবে হয়ে যখন হাইড্রেশন হবে তখন সিলভার প্লাস সিএল মাইনাস। বরক্রিয়ার সূত্র মতে কে সমান কি লিখেছে, সিলভার প্লাস ইন্টু সিএল মাইনাস, এখানে আমরা পড়বো এটা সাম্য ধ্রুবক,
ভরকে সূত্র থেকে সিলভার প্লাস ইন্টু সিএল মাইনাস ডিভাইড হচ্ছে কি সিলভার ক্লোরাইড, তাহলে সিলভার প্লাস ইন্টু কে ইন্টু সিলভার ক্লোরাইড। তাহলে দেখো তো সম্পৃক্ত দ্রবণে সিলভার ক্লোরাইডের তো আর কোনো পরিবর্তন হচ্ছে না, ও যা দ্রবীভূত হওয়ার এটা হয়ে গেছে, তাহলে এটার ঘনমাত্রা কি ধরা হয় কনস্ট্যান্ট, বা এটাকে আমরা কি ধরে নিই 1। তাহলে সিলভার প্লাস ইন্টু সিএল মাইনাস সমান হচ্ছে কি কেএসপি, কেএসপি ধ্রুবকটিকে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল বলে। ঠিক আছে, দেখি একটা কল আসছে, কি বলছে একটু দেখি। হ্যালো, হ্যাঁ বলো। মানে একটু পেমেন্ট কত করছি, কত 8 বই ছাড়া, তাই তো? ঠিক আছে, নিয়ে নিন। ওকে, ঠিক আছে। এবার দেখো হাজারি স্যারের বইয়ে এখানে আরেকটা টার্ম লিখেছে, এটা কি আয়নিক গুণফল। ঠিক আছে, আয়নিক গুণফল খুব মজার একটা বিষয়। দেখো আয়নিক গুণফলকে লেখা হয়, আয়নিক গুণফলের ইংলিশটা কি আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট। দ্রব্যতার গুণফল হলো কি বলতো কে এসপি, আর এটাকে লেখা হয় কে আইপি, আইপি এই যে দেখো কে আইপি, আর দ্রব্যতার গুণফল মানে কে এসপি। দুইটার পার্থক্যটা কোন জায়গায় একটু দেখো। কেএসপি ভ্যালিড হচ্ছে সম্পৃক্ত দ্রবণের, দুইটার চেহারা হুবহু সেম, দুইটার চেহারা হুবহু সেম। যেমন সিলভার ক্লোরাইডের জন্য কেএসপি লিখলে কি দাঁড়ায় সিলভার প্লাস ইন্টু সিএল মাইনাস, কেআইপি লিখলে কি দাঁড়ায় তাও সিলভার প্লাস ইন্টু সিএল মাইনাস আয়নের ঘনমাত্রার গুণফল। তাহলে দুইটার পার্থক্য কই? ধরো তোমাকে আমি দাওয়াত দিলাম, তুমি নিজে যা পারো সর্বোচ্চ টাস্কে খাইছো, একদম খেয়ে মানে শেষ করে ফেলছো, সর্বোচ্চ লিমিটে খাইছো, তখন এটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। এর মানে তখন যে টার্মটা ভ্যালিড এটা হচ্ছে কি কেএসপি। আর তোমাকে আমি দাওয়াত দিলাম, তুমি কি পরিমাণ খেয়েছো আমি জানি না, তুমি সর্বোচ্চের চেয়ে কম খেয়েছো বা সর্বোচ্চ পরিমাণ খেয়েছো বা সর্বোচ্চের চেয়ে বেশি খেয়ে ফেলছো, তুমি কি হতে পারে, তোমাকে আমি দাওয়াত দিলাম, তোমার ক্যাপাসিটি তুমি চিন্তা করছো দাওয়াত দিছে, এর অসাধারণ একটা সুযোগ, এর মানে মিস করা যাবে না, তুমি চাইলে খেয়ে সর্বোচ্চতে চলে গেছো, অথবা সর্বোচ্চের বেশি খেয়ে ফেলছো, অথবা কি করছো বলো তো কম খাইছো। ঠিক আছে, অথবা কি হয়েছে কম হয়েছে, যে কোনো তুমি জানো না এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত দ্রবণ বা হোয়াট এভার, তুমি জানোই না সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, তখন হচ্ছে কি কেআইপি, তখন আমরা বলি আয়নিক গুণফল। আর যখন দ্রবণটা স্পেসিফিক সম্পৃক্ত হবে তখন এটাকে আমরা বলি কেএসপি। এর মানে কেআইপির মান কেএসপি এর সমানও হতে পারে, এর কমও হতে পারে, এর চেয়ে কি হতে পারে বেশিও হতে পারে। বেশি হলে তখন অদক্ষেপ পড়বে, বেশি হলে ক্যাপাসিটির বাইরে তো দ্রবীভূত করা যাবে না, তখন এটা কি আনস্টেবল অবস্থা, তাহলে একটু পরে কি হবে অদক্ষিপ্ত হবে। ক্যাপাসিটি সমান হলে তখন এটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, যদি এর কম হয় তখন কি হয় অসম্পৃক্ত দ্রবণ। তাহলে দেখো তো আয়নিক গুণফল কি যদি পরীক্ষা আসে, কেএসপি ছিল সম্পৃক্ত দ্রবণে, আর এটা বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে, সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে উভয় আয়নের মোলার ঘনমাত্রার গুণ উপযুক্ত ঘাত সহ গুণফলকে কি বলা হয় আয়নিক গুণফল বা কেআইপি বলে। সবাই একটু লিখে রাখো তো আয়নিক গুণফল কি। তাহলে সম্পৃক্ত নির্দিষ্ট তাপমাত্রা, এখানে নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে, যে কোনো দ্রবণের ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফলকে উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফলকে কি বলা হচ্ছে আয়নিক গুণফল বলে। ঠিক আছে, আয়নিক গুণফল বলে। ওকে, এবার দেখো আমরা এই জিনিসটা একটু দেখি, আয়নিক গুণফল ও দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক। থিওরিটা পরে দেন আমরা হচ্ছে ম্যাথে ঢুকে যাব। বলছে লবণের আয়নিক গুণফল কেআইপি বলতে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ বা লবণের যে কোনো ঘনমাত্রায় দ্রবণে, বলতে হবে সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন দরের মোলার ঘনমাত্রা যত প্রযুক্ত ঘাত সহ গুণফলকে বোঝায়। অপরদিকে দ্রাব্যতা গুণফল বলতে নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের সম্পৃক্ত দ্রবণে, আর এটা হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণে ঘনমাত্রায়। ঠিক আছে, এটা হচ্ছে কি যে কোনো দ্রবণ, এর মানে সম্পৃক্ত বা অসম্পৃক্ত যে কোনো দ্রবণে, যদি যে কোনো দ্রবণ হয় এর মানে তুমি চাইলে
কম খেতে পারো, আজকে এসে বেশি খেতে পারো তোমার, অথবা যা ক্যাপাসিটি ওইটা খেতে পারো। বিষয়বস্তু এর মানে কেআইপি এর মান কেএসপি এর কমও হতে পারে, কেএসপি সমান হতে পারে, কেএসপি কি হতে পারে, বেশি হতে পারে, কিন্তু কেএসপি এর মান হচ্ছে ফিক্সড। কেএসপি এর মান হচ্ছে ফিক্সড, এটা দিয়ে বুঝাই তুমি ম্যাক্সিমাম কতটুকু খেতে পারো। বা আমি তোমাকে যে পড়াচ্ছি, আমি এমনও হতে পারে আজকে আমি যা পারি সর্বোচ্চ পড়াতে পারি, এর চেয়ে কি একটু খারাপ পড়াচ্ছি, কেমন, তাহলে আমরা বলছি কি কম পড়াচ্ছি, অসম্পৃক্ত দ্রবণ। যা ক্যাপাসিটি আছে ওই অনুযায়ী পড়াচ্ছি, এর মানে হচ্ছে একদম ম্যাক্সিমাম ক্যাপাসিটি, আমার যা ভালো পড়ানোর ক্যাপাসিটি, তোমাকে বোঝানোর দক্ষতা আছে, আমি এই অনুযায়ী পড়াচ্ছি, এর মানে সম্পৃক্ত। আমি এর চেয়েও ভালো পড়াচ্ছি কোনোদিন, ঠিক আছে। তোমরা কোয়েশ্চেন, তোমরা আগ্রহ দেখাইছো, আমি এর চেয়েও কি পড়ে ফেললাম, সেই জন্য পড়াতে পড়াতে অনেক কিছু পড়ে, অনেক দিক দিয়ে ধরো পয়েন্টগুলো এক্সপ্লেন করলাম, তখন এটাকে বলা হয় কি বলো, কেআইপি। তাহলে কেআইপির মান কেএসপি সমান হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। কেআইপির মান কেএসপি সমান হলে বুঝতে হবে এটা সম্পৃক্ত দ্রবণ। দেখো কেআইপি এর বেলায় তোমাকে তাহলে পরীক্ষা দিয়ে দিতে পারে খ নম্বরের কোয়েশ্চেনে কেআইপি এবং কেএসপির মধ্যে পার্থক্য, তখন তুমি ছক করে করবা, এদিকে দেখবা হচ্ছে আয়নিক গুণফল বা দ্রাব্যতার গুণফল, এদিকে দিবা হচ্ছে কে আয়নিক গুণফল। বিষয় বুঝতে পারছো? তাহলে এবার দেখো তো, আয়নিক গুণফল কে পি এর বেলায় দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ বা অতিপৃক্ত দ্রবণ হতে পারে। অপরদিকে দ্রাব্যতা গুণফলের বেলা এটা কেবলমাত্র কি হতে হবে বলতো, সম্পৃক্ত দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের আয়নিক গুণফলের মান দ্রবণের মূল গাঢ়তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে। মানে বুঝো নাই, ধরো তোমাকে দাওয়াত দিলাম এই তাপমাত্রায়, তুমি আজকে বেশি খাইছো বা কমও খেতে পারো, তুমি যে কোনো কিছু খাইতে পারো, এর মানে একটা তাপমাত্রায় কেআইপির মান অনেক হতে পারে। তুমি চাইলে আজকে বেশি খাইছো, কম খাইছো, হোয়াটএভার খাই উড়াই ফেলছো, তাহলে তোমার কি নির্দিষ্ট তাপমাত্রা কিন্তু ফিক্সড, কেআইপির মান অনেক হচ্ছে, কিন্তু কেএসপি বুঝাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম খাওয়ার ক্ষমতা। ক্ষমতা কতটুকু, এটা এটা কিন্তু এই তাপমাত্রায় ফিক্সড, ঠিক আছে। দেখো বলছে একটি তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রায় কেআইপি এর মান গাঢ়তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু কেএসপি এর মান একটি স্থির সংখ্যা। স্থির সংখ্যা বলতো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে। তাহলে এটা সম্পৃক্ত দ্রবণ, এটা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ, একটা নির্দিষ্ট তাপমাত্রায় এর মান বিভিন্ন হতে পারে, এর মান নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্সড। এরপর দেখো তো, দ্রবের আয়নিক গুণফল কেআইপি এর মান কেএসপি এর মানের চেয়ে বেশি হলে দ্রবণটি কি হয়, অতিপৃক্ত হয় এবং অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের সত্য হলো তুমি ধরো খাই ফেলছো বেশি, তুমি ধরো দ্রবীভূত করে ফেলছো ওর ক্ষমতার চেয়ে বেশি, তাহলে এটা আনস্টেবল অবস্থা, এটা একটু পর কি হবে, অধঃক্ষিপ্ত হবে। তাহলে সম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফল কি হয় বলতো, দ্রাব্যতার গুণফলের সমান। এর মানে তুমি ম্যাক্সিমাম ক্যাপাসিটি খেলে কেআইপি সমান কি হবে, কেএসপি। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, একটা সংজ্ঞা দিয়ে দিবা আর এই টার্মগুলা বলে দিবা, শেষ। এবার আসো দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক, এটা আমরা দেখিয়েছি, ঠিক আছে, দেখিয়েছি। আরেকটা বিষয় একটু তোমাদের বলে যায়, এটা হচ্ছে একক। কেএসপি এর কোনো একক নেই, কেএসপি বা কেআইপি কোনো একক নেই। এখন তুমি বলতে পারো ভাই একক নেই কেন, তাই না? তুমি বলতে পারো, খুব ভালো কথা, তুমি বলতে পারো একক নেই কেন, এটা তো হচ্ছে ঘনমাত্রা, এটা হচ্ছে কি গণমাত্রা। তাহলে গণমাত্রার একক কি, মোল পার লিটার, অথবা ক্যাপিটাল এম, এটাও কি মোল পার লিটার। তাহলে কত, এটার একক হয়ে যাবে মোল স্কয়ার লিটার ইনভার্স 2, যদি সিলভার প্লাস সিএল মাইনাসের হয়। অন্যটা হলে যেমন পিবি 2 প্লাস হলে তখন আবার চেঞ্জ হবে এস কিউব। তাহলে মোল লিটার ইনভার্স 1 পুরোটার উপর কিউব, মোল কিউব, এর মানে বিভিন্ন হতে পারে কেএসপির মানে না, ওর কোনো একক নেই। এর কারণ স্ট্যান্ডার্ডের সাথে ওর গণমাত্রা যেটা পাইছি ওইটা স্ট্যান্ডার্ডের গণমাত্রা 1 মোলার দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগ করলে 1 মোল পার লিটার স্ট্যান্ডার্ডের ঘনমাত্রা, এটার সাথে এটা কাটাকাটি গিয়ে কি হয় বলতো, এগুলো ইউনিটলেস কোয়ান্টিটি বসায়। এটা আমরা কিসের কনসেপ্ট থেকে পাচ্ছি, এটা হচ্ছে আমরা যে ভরক্রিয়ার সূত্র থেকে সাম্যধ্রুবক লিখেছি ওইখানের কনসেপ্ট, ঠিক আছে, ওইখানের কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখে মনে হচ্ছে একক আছে, বাস্তবে একক নেই। এর কারণ কি, তোকে যদি এখন জিজ্ঞেস করে এর কারণ কি, এর কারণ হচ্ছে এটার একক ঘনমাত্রা, কিন্তু প্রমাণ অবস্থার ঘনমাত্রা হচ্ছে 1 মোল পার লিটারের সাহায্যে এটা কি হয়ে যাচ্ছে, দুইটা রেশিও হিসেবে এটা বসছে, এর মানে ঘনমাত্রা কাটা যাচ্ছে, সেই জন্য কেএসপি বা কেআইপি এর কোনো কি নেই, একক নেই, ঠিক আছে। কেএসপি কেআইপি এর কোনো কি নেই, একক নেই। তো বুঝতে পারছো, হাজারি স্যারের থিওরি হচ্ছে এটুকুই দিছে, যেগুলো আমরা দেখছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য কেএসপির মান কত হবে, এটার জন্য এস, এটার জন্য এস, তাহলে এটা কি হবে বলতো, এস ইন্টু কি এস, সামনে উপরে, সামনে 3 উপরে 3, তাহলে কি হবে এস ইন্টু 27 এস কিউব, এর মানে কি হবে 27 এস টু দি পাওয়ার 4। পারবো নাকি পারবো না, পারবো নাকি পারবো না, তোমরা আমাকে বলো, পারবো নাকি পারবো না। এগুলো সেম জিনিসগুলো বুঝিয়েছে, কেমন এ বি টাইপের ধরো যৌগ, পরীক্ষায় উদ্দীপকে আমাকে এ বি দিল, যেমন সিলভার ক্লোরাইড না দিয়ে আমাকে ধরো এ বি দিল, তাহলে আমি কি লিখবো, এ প্লাস বি মাইনাস। চাইলে এখানে এ টু প্লাস বি টু মাইনাসও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটার জন্য কি হবে, এর জন্য একটা এস, এর জন্য একটা এস, দুইটার সংখ্যা হচ্ছে 1, তাহলে এটা কি হবে এস স্কয়ার। এবার ধরো দিলে হচ্ছে এ বি টু, তাহলে এটা বুঝতে হবে এটা 2 প্লাস এটা হচ্ছে
কি 2b মাইনাস, মানে বুঝে নেই এটা 2 প্লাস, কিন্তু এটা একটার জীবনে এটা আসছে দুইটা, এর মানে এটা প্লাস ছিল 2 প্লাস, ওর দুইটা আসা লাগছে মানে ওর মাইনাসের পাওয়ার কম ছিল, ঠিক আছে, সেজন্য একজন হয় না। এটা দেখো 2 প্লাস, এটা কত 2b মাইনাস, তাহলে এটা হচ্ছে কি একটা এস, এর জন্য দিব এস, এটা সংখ্যা এক, সামনে এক উপরে, এটা সংখ্যা দুই, সামনে দুই উপরে দুই, তাহলে কি হবে এস ইন্টু 4, তাহলে কি হবে 4s কিউব। অথবা উদ্দীপকে তোমাকে দিতে পারে Ab3 টাইপের যৌগ। Ab3 মানে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এখানে এ কত আছে এটার জীবনে, এটা তিনটা আসা লাগছে, এর মানে এটা কি বলতো 3 প্লাস, তাহলে এটা মাইনাস, তিনটা মাইনাস মিলে কি হয়েছে 3 মাইনাস, ওর সমান হয়েছে, ঠিক আছে। তাহলে এবার দেখো তো ওর পার্টনার আসছে কয়টা বলো তো, তিনটা আসছে, মানে বুঝছো জিনিস এটা 3 প্লাস, তাহলে অ্যানায়ন কয়টা হইতে হয়েছে তিনটা, কেন তিনটা হইতে হয়েছে, এর মানে অ্যানায়নের চার্জ কত করে কম করে আছে, তাহলে বুঝতে পারছো এটার জন্য এস, এটার জন্য এটার সংখ্যা একটা, সামনে এক উপরে এক, এটার সংখ্যা তিনটা, তাহলে সামনে তিন উপরে, তাহলে 27s⁴, তাহলে A2B3, তাহলে এখানে আমাদের বুঝতে হবে এ আছে দুইটা, বি আছে কয়টা তিনটা, তাহলে দুইটা এ 3 প্লাস হলে জিনিসটা ব্যালেন্স হয়ে যায়, যেমন অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে উদাহরণ দিয়েছে, ঠিক আছে, যদি অ্যালুমিনিয়াম সালফেট এখানে প্রপার উদাহরণ না আর কি, ঠিক আছে, স্বল্প দ্রাব্যের জন্য এটা প্রযোজ্য। তাহলে এবার দেখো তো এখানে কি হয়ে যাবে অ্যাকোয়াস, এখানে কি হয়ে যাবে অ্যাকোয়াস, তাহলে এটা কত হবে 3 প্লাস, 3 2 কত 6 প্লাস, এখানে কত 3 2 3 মাইনাস 6, মানে বুঝছো টোটালি যোগটা চার্জ কত শূন্য, তাহলে এটার জন্য একটা আছে, এটার সংখ্যা দুই, সামনে দুই উপরে দুই, এটার সংখ্যা সামনে তিন, এর মানে কি 108s⁵, ঠিক আছে। তাহলে সময়ের প্রবাহে দ্রাব্যতার আসবে, কিন্তু দ্রাব্যতার গুণফল শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে জেনে নাও 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এত বলতে কি বুঝায়, বা এটার দ্রাব্যতার গুণফল এত বলতে কি বুঝায়, বা এটার গুণফল এত বলতে বুঝায়। ক নাম্বারটা আমরা একটু পড়ি, আমরা কি লিখবো বলতো, বিক্রিয়াটা লিখবো, এরপর কেএসপি সমান লিখবো বেরিয়াম 2 প্লাস, এরপর বলবো আমরা 25 ডিগ্রি এত এর দ্রাব্যতার গুণ এত বলতে বুঝায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এত এর প্রতি লিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে, এর মানে বলতে হবে এত এর সম্পৃক্ত জলীয় দ্রবণে এর আয়নদ্বয় বেরিয়াম 2 প্লাস এবং সালফেট মাইনাস আয়নের উপযুক্ত ঘাত সহ গুণফলের সর্বোচ্চ মান হচ্ছে কত 1 পয়েন্ট, এর মানে এর বেশি থাকতে পারে না, এর গুণফলের সর্বোচ্চ মান হচ্ছে এত, কাজ শেষ, ঠিক আছে। অনুরূপ আমরা কি ক্যালসিয়ামের জন্য পড়বো, বা ক্যালসিয়াম কার্বনেট বা MOH3 এর জন্য আমরা হাজারি স্যারের বই থেকে এটা দেখে নিব, কেমন, এটা দেখে নিব। তো এখানে দেখো বাক্স করা হাজারি স্যার যে কথাগুলো বলেছেন এটা আমি বলেছি। দ্রাব্যতা শব্দটি সবল ও দুর্বল যে কোনো তড়িৎ বিশ্লেষ যে কোনো আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। দ্রাব্যতার গুণফল কেবল দুর্বল বা মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ। স্থির তাপমাত্রায় কেএসপি এর মান নির্দিষ্ট, কিন্তু সাধারণ আয়নের প্রভাবে দ্রবের দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়। দ্রাব্যতা অনেক কিছু দ্বারা পরিবর্তন হয়। তো এটার জন্য আমি চলে গেলাম দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের পার্থক্যটা ভালো দেয়া আছে কার, গুহ স্যারের বইয়ে, একটু দেখো। দ্রাব্যতা কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকে তাকে কি বলা হচ্ছে বলতো, দ্রাব্যতা। ফার্স্টে দিছি সংজ্ঞা, ফার্স্ট পয়েন্টে দ্রাব্যতা গুণফল কি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় দ্রবের সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণে আয়নসমূহের উপযুক্ত ঘাত সহ, আয়নসমূহের ঘনমাত্রা উপযুক্ত ঘাত সহ গুণফলকে কি বলছে বলতো, দ্রাব্যতা গুণফল বলেছে। দ্রাব্যতা শব্দটি সবল ও দুর্বল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটা শুধুমাত্র কি বলতো স্বল্প দ্রবণীয় যারা আছে তাদের জন্য প্রযোজ্য। সমায়নের উপস্থিতিতে দ্রাব্যতার পরিবর্তন ঘটে। সমায়ন প্রভাবে তোমাকে যদি জিজ্ঞেস করে দ্রাব্যতা গুণফলের কোনো পরিবর্তন ঘটে না। দ্রাব্যতা তাপমাত্রা নির্ভর, তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে দ্রাব্যতার কি হয়, পরিবর্তন ঘটে। দ্রাব্যতার গুণফল কি বলতো, এটা তুলনা যখন দিবে তাপমাত্রা নির্ভর, তাপমাত্রা পরিবর্তন হলে দ্রাব্যতার গুণফল কি হবে, পরিবর্তন হবে। বুঝছো না বুঝো নেই, এরকম আমাকে একটু জানাও যে এটুকু বুঝছো না বুঝো নেই, এটুকু একটু লিখে নাও, ঠিক আছে, এটুকু একটু লিখে নাও, এক মিনিট এটুকু একটু লিখে নাও, ঠিক আছে, এই পার্থক্যটা লিখো, জাস্ট একটা মিনিট।
হয়েছে মনে হয় এটুক, ঠিক আছে এটুক হয়েছে মনে হয়, চেক করে নিই ক্লাস ঠিক মতো চলছে কিনা। হ্যালো হ্যালো, চেক করে নিই ক্লাস ঠিক মতো চলছে কিনা। অল ওকে, আমরা শুরু করি। ঠিক আছে, তো আমরা থিওরি পার্টটা জানলাম। দেখো থিওরিতে কিন্তু জোর না দিলে তুমি দেখবা অনেকগুলো কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেনে দেখবা আটকে যাবা। ঠিক আছে, অনেকগুলো বেসিক কোয়েশ্চেনে আটকে যাবে। তো এবার একটু দেখো, আমরা ফার্স্ট ম্যাথে যাই। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সিলভার ক্লোরাইডের 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সিলভার ক্লোরাইডের কেএসপি দেয়া আছে হচ্ছে কত, এত। কেএসপি ইকুয়াল, এটা মাইনাস না, এটা হচ্ছে কেএসপি ইকুয়াল এত। মাইনাস হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, হয় গণমাত্রা শূন্য হতে পারে। ঠিক আছে, এর মানে ওরা দ্রবণে থাকতেই পারে না, এটাও হচ্ছে কি বাস্তব। কিন্তু এটা তো আর মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই। একটা নির্দিষ্ট তাপমাত্রা কেন দিছে, এখানে নির্দিষ্ট তাপমাত্রা কেএসপির মান নির্দিষ্ট বলছে, এর দ্রাব্যতা বের করতে হবে। তাহলে আমরা কিসে আছি বলতো, টাইপ 3-তে, মোল পার লিটার এবং গ্রাম পার লিটার এককে। ঠিক আছে, আমরা কিসে আছি, টাইপ 3। তাহলে টাইপ 3 এর নাম কি, কেএসপি থেকে দ্রাব্যতা বা আয়নের ঘনমাত্রা নির্ণয়, আয়ন সমূহের ঘনমাত্রা নির্ণয়, অথবা উল্টাটা। ঠিক আছে, অথবা উল্টাটা। উল্টাটা বলতে কি বলতো, অথবা দ্রাব্যতা বা আয়ন সমূহের ঘনমাত্রা থেকে, অথবা কি বলতে পারি আমরা এই টাইপটাকে, দ্রাব্যতা বা আয়ন সমূহের ঘনমাত্রা থেকে দ্রাব্যতা বা আয়ন সমূহের ঘনমাত্রা থেকে কেএসপি নির্ণয়। ঠিক আছে, অর্থাৎ কেএসপি থেকে আমরা কি বের করব, হয় তোমাকে কেএসপি দেয়া থাকবে, এখান থেকে তোমাকে বের করতে হবে দ্রাব্যতা এবং কি, হয় দ্রাব্যতা বের করবো অথবা কি ঘনমাত্রা, অথবা তোমাকে দ্রাব্যতা দেয়া থাকবে বা আয়নসমূহের যে কোনো একটা আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, এখান থেকে তোমাকে কি বের করতে হবে বলতো, কেএসপি। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এটা কিসে আসে, এটা এমসিকিউতেও আসে, এটা সিকিউতেও আসে। ঠিক আছে, এটা সিকিউতেও আসে। তাহলে এবার দেখো, এত দেয়া আছে এককে কত। তো এই ধরনের কোয়েশ্চেন আসলে পরীক্ষায় তোমার আগে কি লিখতে হবে বলতো, বিক্রিয়া লিখতে হবে। সংশ্লিষ্ট বিক্রিয়া কথাটা লিখো বা না লিখলেও হবে, কিন্তু তোমাকে বিক্রিয়াটা সুন্দর মতো লিখতে হবে। বিক্রিয়ার নিচে একটু জায়গা রাখবা, 1-1.5 লাইনের মতো। সংশ্লিষ্ট বিক্রিয়া লিখে ফেললাম, এটা না লিখলে 1 মার্কস কেটে দিবে কলেজ বা বোর্ড পরীক্ষা, বুয়েট হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর দেখো তো এটা কেএসপি সমান আমরা কি লিখতে পারি, তাহলে এটাও এস এটাও এস, এটা একটা থেকে এটা পাই কয়টা, একটা, এটা পাই কি একটা, তাহলে এটাও এস। তাহলে কেএসপি সমান আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এস স্কয়ার। কেএসপি এর মান কত, এস স্কয়ার। তাহলে এখানে এস সমান কি হবে, এটা মনে হয় 1.34 × 10⁻⁵ আসে। এই ম্যাথ মনে হয় 1000 বার করাইছে, বুঝছো, এত মোল পার লিটার। কেএসপি থেকে যখন তুমি এস এর একক দিবা, আইপেক বলে হচ্ছে অলরেডি কেমিস্টরা নির্ধারণ করে দিয়েছে, কেএসপি থেকে যখন তুমি এককটা দিবা, কেএসপি থেকে এস এর একক বের হবে, এস এর একক ডিফল্ট বের হবে কিসে বলতো, মোল পার লিটার এককে। ঠিক আছে, ডিফল্ট কিসে বের হবে, মোল পার লিটার এককে। তো এটাকে রুট করে দিলে কি পেয়েছি আমরা, দেখো তো, দেখি তো, এটাকে রুট করে 1.8 × 10⁻⁵ পেয়েছি আমরা, 10⁻⁻ কত, 10, 1.34 × 10⁻⁵। এবার দেখো এটাকে বলেছে মোল পার লিটার একক এবং গ্রাম পার লিটার একক। গ্রাম পার লিটার এককে কেমনে নিব,
পার লিটার, এটার ভিতর হাত দেওয়ার দরকার নেই। এটাও পার লিটার, এটাও কি পার লিটার, এ মানে পার লিটার ঠিকই আছে। তাহলে মোলকে জাস্ট গ্রামে নিব। মোলকে গ্রামে নিতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। মোলকে গ্রামে নিতে গেলে কি করতে হবে? মুখে বলো, মোলকে গ্রামে নিতে গেলে কি করতে হবে? মোল পার লিটারকে গ্রাম পার লিটার নিতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে কি দিয়ে গুণ করতে হবে? মোলার পদ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করতে হবে কি দিয়ে গুণ করতে হবে? মোলার পদ দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি একটু দেখো। 1.34 ইন্টু 10⁻⁵ ইন্টু এম, মোলার ভর। সিলভারের ভর কত? এর মোলার ভর কত? এম। সিলভারেরটা সবসময় মনে রাখবা 108। ক্লোরিনের কত? 35.5। তাহলে এটা কত আসে? 143.5। ঠিক আছে, এত গ্রাম পার মোল। ঠিক আছে, এত গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেছে? 143 কত দিয়ে গুণ করে দিলাম? মোলার পদ দিয়ে। তাহলে এটা, তাহলে কি করতে হবে বলতো? মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে নিতে গেলে তোমাকে কি করতে হবে? গুণ। অর্থাৎ 1 মোল সমান কত গ্রাম, এটা জাস্ট বসিয়েছি। ঠিক আছে, 1 মোল সমান কত গ্রাম এটা বসিয়েছি, সেজন্য বলছি গুণ করতে হবে। ওয়ান পয়েন্ট এত গ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিসে দিতে হবে? ফার্স্ট মোল পার লিটারে দিয়ে দিই 1. এরপর কি? এত গ্রাম পার লিটার। ঠিক আছে, এত গ্রাম পার লিটার, এটুকু লিখে নাও সবাই। ঠিক আছে, তোমাকে আমি আরেকটা টিপস দিয়ে দিচ্ছি কি কি মোলার ভর মনে রাখা লাগে। তো দেখো, ছোটবেলা থেকে আমরা জানি অক্সিজেন 8, O2 কত? অক্সিজেন 8 বলছে, অক্সিজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। হাই হাই, তাহলে দেখো এটা হচ্ছে কত? 16। তাহলে এটা কত বলতো? 32। নাইট্রোজেনের জন্য কত বলতো? 14। N2 হলে কত হবে? 28। কার্বন ডাইঅক্সাইড কত হয়? 44। ঠিক আছে, তোমাকে যদি বলে হচ্ছে ফ্লুরিন, ঠিক আছে, ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, পারমাণবিক ভর হচ্ছে কত? 19। ফ্লুরিন একটা বললে তাহলে পারমাণবিক ভর কত হবে বলতো? 19। তাহলে F2 যদি বলে তাহলে 19 গুণ 2, এর মানে কত দাঁড়ায়? 38 নাকি? Cl এর কত? 35.5। Cl2 হলে কি হবে? 71। ঠিক আছে, এরপর কি হবে? এরপর কি মনে রাখবা? আয়োডিন মনে রাখবা। কেমন আয়োডিন মনে রাখবা? আয়োডিনেরটা ভেজাল আছে 127। ঠিক আছে, I2 হলে আয়োডিনেরটা লাগে রাসায়নিক পরিবর্তন, তাহলে 127 গুণ 2 তাহলে কত হবে? 254। কোনগুলো লাগবে আমি তোমাকে একদম লিখে দিচ্ছি। কপারেরটা লাগবে 63.5 বা 4। ঠিক আছে, জিঙ্কেরটা লাগবে 65.4, আয়রনেরটা লাগবে 55.85। ঠিক আছে, তোমার এগুলো সেকেন্ড ইয়ার পর্যন্ত, অথবা এটাকে আমরা কি লিখতে পারি? 56ও লিখতে পারি। ক্রোমিয়মটা লাগবে, ক্রোমিয়াম হচ্ছে 52। ম্যাঙ্গানিজ লাগবে, ম্যাঙ্গানিজ হচ্ছে 55। ঠিক আছে, ম্যাঙ্গানিজ হচ্ছে 55। কেমন? এরপর কি লাগবে? এরপর আর কি লাগতে পারে? লেড। যেমন আমি এখানে সিলভার বলেছি, সিলভার তড়িৎ রসায়নও লাগবে 108। ঠিক আছে, এরপর লেড, লেড হচ্ছে কত? 207। ঠিক আছে, মার্কারি কত? 200। ঠিক আছে, মার্কারি কত? 200। এগুলাই মূলত লাগবে। পটাশিয়াম লাগবে, পটাশিয়াম কত? 39.1। ক্যালসিয়াম লাগবে, ক্যালসিয়াম হচ্ছে কত? 40। ঠিক আছে, ক্যালসিয়াম কত? 40। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামে তো বেজাল করার কেউ কথা না। ম্যাগনেসিয়াম কত? সোডিয়াম হচ্ছে 23, ম্যাগনেসিয়াম হচ্ছে 24। ঠিক আছে, এগুলোতে তো কেউ বেজাল করার কথা না। ঠিক আছে, এগুলাই মূলত তোমার লাগবে, এগুলো মনে রাখলেই হয়ে যায়। এগুলোর বাইরে আমি আমার চোখে পড়ে নেই আর কি, বুঝছো? এক দুইটা হয়তো কম লিখছে কিনা আমি দেখবো, বাট এগুলাই মূলত। পটাশিয়াম সবই আসছে।
ঠিক আছে, এইগুলাই হচ্ছে তুমি ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করবো মোলার ভর। ওকে, হয়েছে মনে হয়। এটা 55.85 লিখলেও সঠিক, 56 লিখলেও ঠিক। ওকে, এবার আমরা পরের প্রবলেমে যাই। দেখো একই রকম প্রবলেম বলেছে, ম্যাগনেসিয়াম ফ্লুরাইডের ক্যাসপি দেয়া আছে মোল পার লিটার ও গ্রাম পার লিটার এককে এর দ্রাব্যতা গণনা করতে। এমসিকিউতে আসলে আমি বলে দিতাম এটা সমান কি 4s কিউব, এখান থেকে ডিরেক্ট এস পেয়ে যেতাম। ওটা মোল পার লিটার, এরপর কি গ্রাম পার লিটারে নিতে গেলে কি করতে হবে, গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে, মোলার পদ দিয়ে গুণ করতে হবে। তাহলে সিকিউতে আসলে আমার কি করতে হবে, ম্যাগনেসিয়াম ফ্লুরাইডের বিক্রিয়া শুরুতে, তাহলে ম্যাগনেসিয়াম ফ্লুরাইডের বিক্রিয়া ধরো দিলাম। দ্রাব্যতার গুণফলের একক আছে, একক নেই। দ্রাব্যতার একক আছে, ওই যে একটু পার্থক্যে আগে যেটা আমরা লিখেছি, দ্রাব্যতার একক আছে। দ্রাব্যতার একক বিভিন্ন হতে পারে, গ্রাম পার লিটার, মোল পার লিটার, গ্রাম পার 100 গ্রাম পানি, ঠিক আছে, বিভিন্ন হতে পারে। দ্রাব্যতার গুণফলের কোনো একক নেই। তাহলে এটা হচ্ছে কি সলিড। তাহলে কেএসপি সমান আমরা কি লিখতে পারি, এত স্কয়ার, ঠিক আছে। তাহলে কেএসপি এটা সমান আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে এস। দেখো এটা একটা থাকলে এটা দুইটা, এটা 50টা থাকলে এটা 100টা। বুঝো না, mg2 প্লাস একটা আছে, এটা কয়টা, দুইটা। এটার গা থেকে mg2 প্লাস কয়টা পাই, এটার গায়ের ভিতরে mg আছে একটা। এটা একটা বাংলা, এটা পাবো একটা, এটা পাবো দুইটা। এটা 100টা থেকে mg 100টা পাবো, এফ কিন্তু 200টা পাবো। এটা 100টা থাকলে এটা 200টা, এটা 1 লাখ থাকলে ওটা 2 লাখ, এটা কোটি খানেক থাকলে এটা কি হবে, 2 কোটি হবে। তাহলে এটা যদি থাকে এস পরিমাণ, তাহলে এটা কি পাবো বলো তো, 2s পরিমাণ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এস ইন্টু 2s এর স্কয়ার, এর মানে কি হবে 4s কিউব। তাহলে কেএসপি মান কত, তাহলে এখানে এস সমান হয় তাহলে 2 পয়েন্ট, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমরা কিসে পেলাম বলো তো, মোল পার লিটারে। বুয়েট হলে এরকম বাক্স করে দিবা, একাডেমিক হলে এখানে কিছু লেখার দরকার নেই। তাহলে এর পরের লাইনে আমরা কি করে দিচ্ছি, এস এর সাথে 2.644 মাইনাস 4 সাথে এম গুণ করে দিচ্ছি। এর জন্য এম কত হবে, ম্যাগনেসিয়ামের কত 24, ফ্লোরিনের হচ্ছে 19 গুণ 2, তো কত হয় 62। এত প্রতি মোলের ভর, এত গ্রাম পার মোল, এর মানে প্রতি মোলের ভর এত। ইন্টু কত করে দিলাম, 62। কত আসছে, 0.64 এত গ্রাম পার লিটার। বুয়েট হলে এরকম বাক্স করে দিবা, বা পাশে এখানে একটা অ্যান্সার, এখানে একটা অ্যান্সার লিখবা। বোর্ড পরীক্ষা হলে বাক্সটা কিচ্ছু না, এখানে জাস্ট অ্যান্সার আলাদা করে লিখবা। একটা হচ্ছে কি, বুঝতে পারছো তো তোমরা যারা ক্লাস করছো, কমেন্টে জানাবা বুঝছো কিনা বিষয়গুলো সুন্দর মতো। ঠিক আছে, থিওরির সাথে কম্বিনেশন করে থিওরিটাও জেনে আগানো, আর না হয় এগুলো হুটহাট ম্যাথ করে দিলে অনেক কাজ হয়ে যেত, কিন্তু একটা লাভ হতো না, গ্যাপ থেকে যেত। কেএসপি কি, কেআইপি কি, এগুলোর ভিতরে তোমার অনেক আইডিয়াটা এখন যে মোটামুটি একটা আইডিয়া হয়েছে সুন্দর, তখন দেখতে ওইগুলো ভাষা ভাষা মানে শব্দগুলো আসতো তোমার চোখের সামনে যেত। 64 গ্রাম পার লিটার হয়েছে, হয়েছে। এবার আমরা হাজারি স্যারের বইয়ের অনুশীলনে আরও বেশ কিছু প্রবলেম একটু সলভ করি। ঠিক আছে, আর কয়েকটা প্রবলেম একটু সলভ করে নিই। যেমন ধরো এটা জিজ্ঞেস করেছে,
ক্যালসিয়াম মানে মর্টার প্লাস্টার সিমেন্টে থাকা কলিচুন। কলিচুন সুলভ ক্ষার রূপে, এর মানে এর দাম কম, ঠিক আছে, এর দাম হচ্ছে কম, শিল্পে ব্যবহৃত হয়। এটির কেএসপি দেয়া আছে, ওকে ফাইন। এর কি বলেছে বলতো, দ্রাব্যতা মোল পার লিটার এককে কত। তাহলে আমরা কি করব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য বিক্রিয়াটা দেখাবো। আমি একদম বোর্ড পরীক্ষায় যেভাবে লিখতে হবে, কলেজে যেভাবে লিখতে হবে, এভাবে তোমাকে বিষয়গুলো দেখাচ্ছি। তাহলে এবার দেখো তো কেএসপি সমান কি হবে। এটা একদম সহজ ম্যাথ, তাই না? এটা হচ্ছে আমরা ঘনমাত্রার সাপেক্ষে লিখছি। OH মাইনাস কয়টা, দুইটা। এটা আমরা বলে দিতে পারি, এটা 4s কিউব, একটা আছে একটা, আর একটা আছে কয়টা, দুইটা। এখানে নিচে আমরা লিখে দিলাম এটা s, আর এটা কত, এটা একটা থাকলে এটা দুইটা, এটা একটা থাকলে এটা দুইটা, 100টা থাকলে এটা 200টা, এটা 1 লাখ থাকলে এটা 2 লাখ, এটা কোটি থাকলে এটা কি 2 কোটি, এটা 1 বিলিয়ন হলে এটা 2 বিলিয়ন, এটা মিলিয়ন হলে এটা কি 2 মিলিয়ন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটা s আর এটা কি 2s এর স্কয়ার, মানে কি হবে বলো তো, 4s কিউব। ব্যাক লাইন তোমাদের জন্য লিখি। তাহলে কেএসপির মান কত দেওয়া আছে, 6.5 × 10⁻⁶, 6.5 × 10⁻⁶ সমান হচ্ছে কি বলতো, এটা হচ্ছে s, 5 না s, তো বিশ্রী হয়ে গেছে, তাই না, এটা হচ্ছে 2s। সুতরাং s সমান এগুলো যে সবসময় গতে আসবে তা না, এগুলো এমসিকিউ তো আসবে, এমসিকিউ তো প্রচুর আসে, আসবে না, প্রচুর আসে। এটা গ্রাম পার লিটারে নিতে বলেন, গ্রাম পার লিটারে নিতে গেলে গুণ করতে হতো। অ্যাসিড অ্যাসিড লেড অ্যাসিড কার ব্যাটারির, ঠিক আছে, আমরা কারে যে ব্যাটারিটা ইউজ করি এটা কিসে বলতো, কারে যে ব্যাটারিটা থাকে এটা হচ্ছে লেড অ্যাসিডের, ঠিক আছে। পিবি থাকে, PbO2 থাকে, এরপর ইলেকট্রোলাইট হিসেবে কি থাকে, সালফিউরিক অ্যাসিড। তো এখানে কি হয় বলতো, প্রধান উপাদান হচ্ছে লেড সালফেট, এবার এটা বিক্রিয়া করে লেড সালফেট উৎপন্ন হয়। বলছে এর দ্রাব্যতাটা দেয়া আছে, তো গ্রাম পার লিটারে এর কেএসপি কত হবে, কেমন, এর কেএসপি কত হবে। তাহলে দেখো তো এটা কিসে দেয়া আছে, দ্রাব্যতাটা দেয়া আছে, এস দেয়া আছে, এস কে দেখে আমার চোখ আটকাইছে, এটা কিসে দেয়া আছে, 0.0425 গ্রাম পার লিটারে। গ্রাম পার লিটারে ওকে জন্ম রাখা যাবে না, ওকে কিসে নিয়ে যেতে হবে বলতো, মোল পার লিটারে নিয়ে যেতে হবে। তাহলে মোল পার লিটারে নেওয়ার জন্য ওকে কি করতে হবে, মোলার পদ দিয়ে ভাগ করে দিতে হবে। গ্রাম পার লিটারে নিতে গেলে গুণ করতে হয়, গ্রাম পার লিটারে নিতে গেলে গুণ করতে হয়, গতে গুণ করতে হয়, গ্রাম পার লিটারে নিতে গেলে গুণ করতে হয়, কিন্তু এখানে উল্টো মোল পার লিটারে আনবা, তাহলে কি হবে, ভাগ করতে হবে। তাহলে 0.04 মোলার বর দিয়ে ভাগ করে দিতে হবে। মোলার বর কত, লেডের হচ্ছে তোমাদের আমি কত বলছিলাম, 207, এখানে দেয়া আছে কিন্তু এমনি কত তোমরা মনে রাখবে, 207, প্লাস সালফারের কত 32, প্লাস অক্সিজেন হচ্ছে 4টা, 16 গুণ 4। তাহলে কত আসছে বলো তো, 1 পয়েন্ট মোল পার লিটার। ঠিক আছে, এবার একটু দেখো, এবার লেড সালফেটের বিক্রিয়া দিবা, আর এমসিকিউ তো আসলে তার বিক্রিয়া টিক্রিয়া নিয়ে চিন্তা করা লাগছে না, বিক্রিয়া তো দেওয়ার দরকার হচ্ছে না, তাই না, এটা আমি পড়াচ্ছি সিকিউর জন্য। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া পিবি, ঠিক লিখছি না, বুলবুল, এখানে কি দিতে হবে, অ্যাকোয়াস, এখানে কি দিতে হবে, অ্যাকোয়াস। এটা দেখবে ব্যাটারি বাংলা, এটা সলিড ইয়েলো কালারের একটা কি পাওয়া যায় বলতো, ফ্রেম পাওয়া যায়। তাহলে এটা একটা, এটা একটা, এটার গায়ের ভিতরে এটা আছে, Pb2+ আছে, একটা সালফেট 2, তাহলে এটাও এস, এটাও কি এস।
তাহলে কেএসপি সমান আমরা এমনি কি জানি, এটার সাপেক্ষে না লিখলে এস স্কয়ার, এটাও এস এটাও এস। ঠিক আছে, তাহলে এস এর মান কত? 1.1.1.1 tan ইনভার্স 8। কেএসপির কোনো একক আছে না? 967 tan ইনভার্স 8। ঠিক আছে, আমি তোমাদের কয়েকটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি এই টাইপের ম্যাথ। ঠিক আছে, কিছু এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, একটু দেখো। দাঁতের ক্ষয় রোধে ফ্লুরাইড, ক্যালসিয়াম ফ্লুরাইড, এটার দ্রাব্যতা দেয়া আছে মোল পার লিটারে, দ্রাব্যতা গুণফল কত, কেমন? এটা এইচডব্লিউ দিয়ে দিলাম। FeOH3 রূপে অধক্ষিপ্ত হলো, আমরা জানি হচ্ছে FeOH3 হাইড্রোক্সাইডগুলো কি হয়, স্বল্প দ্রাব্য। এর কেএসপি তোমাকে দেয়া আছে, কেমন? এর কেএসপি তোমাকে দেয়া আছে। তাহলে এর দ্রাব্যতা কত হবে এটা বের করতে বলছে। তাহলে কেএসপি দেয়া থাকলে কেএসপি সমান এটার জন্য কি হবে, 27s⁴। এখান থেকে এস আমরা পেয়ে যাব। এরপর এটা বলেছে গ্রাম পার লিটার এককে, তাহলে এটার মোলার পদ দিয়ে গুণ করে দিতে হবে। এটা করে অবশ্যই কিসে জমা দিবা, কেমশিফু স্টুডেন্টস গ্রুপে জমা দিবা। অ্যান্সারটা কমেন্টে জানাবা। তাহলে এটা হচ্ছে আজকের এইচডব্লিউ নাম্বার 2, HW2। ঠিক আছে, তাহলে মোলার বর এর মানে আয়রনের কত, 55.85 প্লাস 16 গুণ 1, এর মানে 17 গুণ কত, 3। এটা দিয়ে গুণ করে দিলে আমরা কিসে পেয়ে যাব, গ্রাম পার লিটারে পেয়ে যাব। ঠিক আছে, গ্রাম পার লিটারে পেয়ে যাব। একটা কঠিন ম্যাথ দিব তোমাদের, আগে একটা সহজ দিই। এটা হচ্ছে কি করবা বলো তো, দ্রাব্যতা বাইর করবা, এইচডব্লিউ এমসিকিউর জন্য। এটা কি করবা বলো তো, দ্রাব্যতার কেএসপি দেয়া আছে, দ্রাব্যতা গ্রাম পার লিটার ও মোল পার লিটারে বের করবা। এগুলো যত করবা তত দেখবা হাত পরিষ্কার হবে, মানে একই টাইপের ম্যাথ, নতুনত্ব নাই। ঠিক আছে, নতুনত্ব নাই। কিন্তু আমি চাইবো তোমরা এই ম্যাথটা করো, এই ম্যাথটা করে কেমশিপ স্টুডেন্টস গ্রুপে জমা দাও। না পারলে আমি তো আছি, যে কোনো যে যখনই করবা, কারণ এটা তো ইউটিউবে যাবা, এটা দেখবা এইচডব্লিউ। ঠিক আছে, আমি এটাতে একটু সুন্দর করে 5 স্টার দিয়ে রাখছি, করবা এটাও। ঠিক আছে, এটাও করবা। এরপর এখানে দুইটা দিয়েছে FeOH, এগুলো করবা। তাহলে এই এইচডব্লিউগুলো তোমরা করবা। এবার আমি একটু এমসিকিউ দেখি, না হয় আজকে না দেখি, নেক্সট ক্লাসে আমরা দেখব, কেমন? আজকে হচ্ছে তাহলে এইটুকু, আমি দেখে নিই ক্লাসটা কতক্ষণ হয়েছে। একটু এমসিকিউ দেখি, দেখা যায়। ঠিক আছে, দেখা যায়, বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। দেখো, জিঙ্ক ফসফেটের তোমাকে বলেছে দ্রাব্যতা গুণফল প্রকাশক কোনটি, যশোর বোর্ড 17তে আসছে, কেমন? যশোর বোর্ড 17তে আসছে। তাহলে এটাকে ভাঙলে কি পাওয়া যায়, এটাকে ভাঙলে পাওয়া যায় জিঙ্ক 2+ আর ফসফেট। ঠিক আছে, এটাকে ভাঙলে কি পাওয়া যায়, জিঙ্ক 2+ পাবো কয়টা, ওর গায়ের ভিতর কয়টা আছে, 3টা। এরপর ফসফেট পাবো, ফসফেট কয়টা পাবো বলো তো, 2টা। এর মানে কেএসপি কেমনে লিখে, জিঙ্ক 2+ হবে 3টা, জিঙ্ক 2+ ইন্টু জিঙ্ক 2+ ইন্টু জিঙ্ক 2+, ফসফেট 3 - কয়টা আছে, 2টা। তাহলে এটা কেএসপি কত হবে, সামনে এইসব সংখ্যা টঙ্কা এসব আসবে না, তাহলে এটা কি হবে, কেএসপি সমান জিঙ্ক 2+ 3টা, ফসফেট 3 - কয়টা, 2টা। দেখো এদিকে চার্জ ব্যালেন্স 3 2 6 প্লাস, আর এখানে কত, 3 2 6 মাইনাস। হয়েছে মনে হয় সবার, বুঝছো কেমন? ম্যাগনেসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণাঙ্ক কত, কুমিল্লা বোর্ড 19-এ আসছে। তাহলে ম্যাগনেসিয়াম ফসফেট, এর ভিতর ম্যাগনেসিয়াম 2+ কয়টা আছে, 3টা। তাহলে ম্যাগনেসিয়াম 2+ ইন্টু ম্যাগনেসিয়াম 2+ ইন্টু ম্যাগনেসিয়াম 2+, তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর কিউব। ফসফেট কয়টা আছে, 2টা। তাহলে ফসফেট ইন্টু ফসফেট, তাহলে ফসফেট মাইনাস আয়নের ঘনমাত্রা কি হবে, স্কয়ার হবে। ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণফল কত, রাজশাহী বোর্ড ধরে 21-এ আসছে, কেমন? রাজশাহী বোর্ড 21-এ আসছে ক্যালসিয়াম ফসফেট। তাহলে এটা কেএসপি সমান কি হবে, এর জন্য একটা এস, এর জন্য একটা এস, সামনে 3 উপরে 3, সামনে 2 উপরে 2, তাহলে কত হবে, 27s³ s টু দি পাওয়ার কত, 5, 108 s টু দি পাওয়ার 5।
ঠিক আছে, 108 10⁵ পানির আয়নিক গুণফল এটা এখনো পারবা না, কেমন? এটা এখনো পারবা না, এটা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার, এটা এই চ্যাপ্টারে পড়া না। তাহলে লেড সালফেটের দ্রাব্যতা দেয়া আছে, ওর কেএসপি বের করতে বলছে, তাহলে তুমি কি করবা বলো তো? মোলার পদ দিয়ে ভাগ করে দিবা। এটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, তাহলে মোলার পদ দিয়ে ভাগ করে দিলে বুঝছো এস দেয়া আছে, গ্রাম পার লিটার ধরো। এটা কি ধরে নিলাম, এখানে কিছু লিখে না, আমি গ্রাম পার লিটার দিয়ে দিলাম, একটু কঠিনই করে দিলাম। এসএসকে তাহলে কত আসে? 1 ঠিক আছে। তো আজকে এইটুক, এরপরের ক্লাসে আমরা আরেকটা টাইপ করব, এখানে একটা ম্যাথ করে, দুইটা ম্যাথ করব, এরপর আরেকটা টাইপ করব। ঠিক আছে, বা দুইটা টাইপ করে ফেলবো নেক্সট ক্লাসে।